প্রায় ৭৫ বছর বয়সের কোঠায় পা দেওয়া মবিন সাহেব মৃত্যুশয্যায়। তার শিয়রে বসে অনবরত দোয়া ইউনুস পড়ছে পূর্ণা। বছর ৩০-এর অপরূপ সুন্দরী পূর্ণা। তার ফর্সা মুখ দুশ্চিন্তায় লাল হয়ে আছে। সেই মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছেন মবিন সাহেব মুগ্ধতার সাথে। প্রায় ৪০ বছর দাপটের সাথে চাকরি করেছেন তিনি। তার সাথে ছিল অগাধ টাকা পয়সা, জমি জামা, ব্যবসা, বাড়ি গাড়ি ছিল। ছিল অনেক ভালোবাসার স্ত্রী সাজেদা বেগম, আর ৪ ছেলে ৩ মেয়ের ভরা সংসার। আজ কেউ নাই তার পাশে। স্ত্রী গত হয়েছেন আরও বছর ১০ আগে। কি এক কঠিন অসুখ হলো! দেশ বিদেশে অনেক ডাক্তার দেখিয়েছেন তাকে মবিন সাহেব। বড্ড ভালোবাসতেন যে না, আটকে রাখতে পারেননি তিনি তার ভালোবাসাকে। তাকে একা করে দিয়ে চলে গেছে সে। আর ছেলে মেয়ে যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত। মাসে পালা করে একবার ফোন, আর বছরের কোনো এক ঈদে সব ভাই বোন মিলে কয়েকদিনের জন্য ঘুরতে যাওয়া। এতেই তাদের কর্তব্য পালন হয়ে যায়। এই বিশাল ৩ তলা বাড়ির মধ্যে বুড়ো বাপকে একা ফেলে রাখতে তারা অস্বাভাবিক কিছু মনে করেন না। সেবার তাদের মা মারা যাওয়ার পরদিন ছেলেমেয়েরা বাবাকে মিটিংয়ের একপাশে ফেলে তর্ক বিতর্ক শুরু করে দেয়। ছোট মেয়ে প্রিয়তা বলে, আমি কিভাবে এখন বাবাকে আমার বাসায় রাখবো বলো? রুহির বাবার ছোট চাকরি, তার উপর বাসাটাও বড্ড ছোট। বড় আপা, তুই নে না বাবাকে তোর বাড়িতে। তোর তো কত বড় ফ্ল্যাট। একপাশে জুবুথুবু হয়ে বসে থাকা মবিন সাহেব একটু মুচকি হাসলেন। প্রিয়তার স্বামী মোটেও ছোট চাকরি করে না। আর বাসাটাও বেশি ছোট কি না, মাত্র ২২০০ বর্গফুটের। বাবাকে না নেওয়ার কত অজুহাত। বড় মেয়ে চিত্রা চোখ কপালে তুলল, বলল, এটা কোনো কথা বললি প্রিয়তা? এক বাচ্চার মা হলি, এখনো বুদ্ধি হলো না তোর? তোর দুলাভাইয়ের মা বাবা তো প্রায় আমার বাড়ি এসে থাকে, সে কি ভুলে গেলি তুই? এর মধ্যে বাবা কিভাবে অ্যাডজাস্ট করবে তুই বল? মবিন সাহেব আবার একটু হাসেন। তার বড় মেয়ের রুক্ষ ব্যবহারের জন্য তার শ্বশুর শাশুড়ি বছর ৪ হলো ছেলের বউয়ের সাথে যোগাযোগই করেন না। বড় ছেলে ছাব্বির গলা খাকিয়ে দিয়ে বলল, দেখ, আমি তো আমার বাড়িতে নিতেই পারি। বাবাকে তোদের ভাবি বাবাকে অনেক শ্রদ্ধা করেন, কিন্তু আমরা দুজনে যে চাকরিজীবী, বাচ্চাগুলো স্কুল প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে। বাবা আমার বাড়ি গেলে বোর ফিল করবে রে ভীষণ। মবিন সাহেব একে একে তার ছেলে মেয়েদের কথাই শুনলেন। সবার কিছু না কিছু সমস্যা আছে বাবাকে নেওয়ার জন্য। হবে নাই বা কেন? বুড়ো মানুষের ভার কেই বা নিতে চায়? নিজের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কেন যে তার সঙ্গী তাকে একা রেখে চলে গেল? তারপর মাথা উঠিয়ে ছেলেমেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের তো সব বললে, এবার আমি কিছু বলি। ছেলেমেয়েরা একটু ভয় পেল এবার। বাবা নিজে থেকে কারো বাসায় উঠতে চায় তো না, তো আবার কে হতে পারে সে? মবিন সাহেব একটু হেসে বললেন, এত ভয় পাবার কিছু হয়নি তোমাদের। আমি তোমাদের বাবা, আমি সবই বুঝি। আমি আর তোমাদের মা অনেক আগের থেকে ঠিক করে রেখেছিলাম যে কেউ একজন না থাকলে অন্যজন কোথায় থাকবো। ছেলেমেয়েরা অবাক হয়ে বাবার দিকে তার সিদ্ধান্ত শোনার জন্য তাকিয়ে থাকলো। মবিন সাহেব ভারী কণ্ঠে বলা শুরু করলো, আমি আর তোমাদের মা অনেক আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলাম যে কেউ একজন আরেকজনকে ছেড়ে গেলে অন্যজন এই বাড়িতেই থাকবো। সেই কথাটা তোমাদের আমি জানিয়ে দিতাম আগে, কিন্তু তোমরা যে তোমাদের মা মারা যাওয়ার পরদিনে আমার থাকার জায়গা নিয়ে এত চিন্তা শুরু করে দিবে এটা বুঝতে পারিনি। আমি তোমাদের কারো বাড়ি যাব না। তোমাদের মায়ের শেষ স্মৃতি নিয়ে এই বাড়িতেই থাকবো। তাও ভালো, এই সুযোগে তোমাদের চেহারাটা চেনা হয়ে গেল। তোমরা যে আমাকে নিয়ে অনেক চিন্তা করো এটা ভেবে ভালো লাগলো। শেষ এর কথাটা মবিন সাহেব একটু ব্যঙ্গ করে বললেন। তার কথা শেষ হওয়া মাত্র ছেলেমেয়েরা হাহাকার করে উঠল। তারা কিছু বলবে, তার আগে মবিন সাহেব তাদের থামিয়ে দিয়ে বললেন, তবে এটা ঠিক, তোমরা এটাও পরিকল্পনা করে রেখেছিল যে আমি বেঁচে থাকতে সে কিভাবে সব সম্পত্তি সব ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এই কথা বলে মবিন সাহেব আবার একটু হাসলেন। এবার সব ছেলেমেয়েরা একটু নড়েচড়ে বসলেন। সবার আগে মেজো মেয়ে জয়িতা বলল, বাবা, এটা তুমি কেমন কথা বলো? আমি থাকতে তুমি কেন একা এই বাড়িতে থাকবে? আমার বাড়িতে থাকবে তুমি? তোমার বাকি ছেলেমেয়েরা তোমাকে না নিলেও আমি তোমাকে অবশ্যই নিয়ে আমার বাড়িতে। জয়িতার কথা শেষ না হতে বাকি ছেলেমেয়েরা হৈ হৈ করে উঠল।
ছোট ছেলে শরণ বলল, আরে আমি তো বাবাকে নিতেই পারি। বাসা ছোট হলেও একটা রুম তো এক্সট্রা পড়েই থাকে। আমি অফিসে চলে যাওয়ার পর তোমার বৌমা তো বাচ্চাটাকে নিয়ে সারাদিন একাই থাকে। তুমি গেলে তার ভালোই লাগবে। এভাবে সব ছেলেমেয়েরা এখন বাবাকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। মবিন সাহেব জানতেন এমনটাই হবে। সে মনে মনে বলে, তুমি কেন আমার আগে চলে গেলে বলো তো? যাদের জন্য জীবন ব্যয় করলাম, তুমি আর আমি, যেই স্বপ্ন দেখলাম সোনার সংসার, আজ সম্পত্তির কাছে সেই স্বপ্ন চুরমার হয়ে গেল। মবিন সাহেবের সামনে ছেলেমেয়েরা ঝগড়া শুরু করে দিল, কে বাবাকে বাড়ি নিবে। মবিন সাহেব সবাইকে থামিয়ে বলল, তোমরা চুপ করো, নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমার যা সিদ্ধান্ত শোনানোর শোনানো হয়ে গেছে। আমার অবস্থা আল্লাহর রহমতে এতটা খারাপ হয়নি যে তোমাদের সিদ্ধান্ত মতো চলতে হবে। এই বলে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ছেলেমেয়েরা মাথা নিচু করে বসে থাকলো। তারপর চলে গেছে ৮ বছর এর মতো। তারপর একদিন মবিন সাহেব দূর সম্পর্কের এক চাচি এলেন মবিন সাহেবকে দেখতে, তার ডিভোর্সি মেয়েকে নিয়ে। কম বয়সের মেয়েকে বিয়ে দিয়েছিল ধনী ঘর দেখে, কিন্তু মেয়ের কপাল পোড়া ছিল। জামাই ছিল নেশাগ্রস্ত রোগী। প্রায় রাতে নেশা করে এসে বউকে প্রচুর মারতেন আর অকথ্য ভাষায় গালি গালাগালি করত। অথচ সে বাড়ির লোক কোনোভাবেই ছেলের দোষ দিত না, সব দোষ নাকি বউয়ের। সে নাকি তার বরকে ভালো করতে পারেনি। মেয়ে বাড়ি এসে মাকে বলতো, মা আমি আর ওই বাড়ি ফিরে যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। এদিকে তার বাপের বাড়ির অবস্থা শোচনীয়, দিন আনে দিন খায়। আরও অনেকগুলো ভাই বোন। বুঝিয়ে শুনিয়ে মেয়েকে আবার সেই বাড়িতে ফিরিয়ে দিয়ে আসা হলো। এভাবেই চলেছিল। এর মধ্যে ঝড় বৃষ্টির রাতে তার বর নেশা করে এসে নির্মমভাবে তাকে মারধর করে। এতটা অত্যাচার করেছিল যে সবাই ভেবেছিল প্রায় বোধহয় বউটা মরে যাবে। তারা কোনো পুলিশ কেসের ঝামেলায় যেতে চায়নি। তাই সে রাতে তারা তাদের নিজেদের গাড়ি করে মৃতপ্রায় মেয়েকে তার বাপের বাড়িতে ফেলে যায়। এরপর ডিভোর্স হয়ে যায় কয়েক মাসের মধ্যে। অপরূপ সুন্দরী হওয়াতে বাড়িতে মেয়েকে রাখা আরও সমস্যা হয়ে যাচ্ছিল তাদের। একে তো গরিব ঘরের মেয়ে, তার উপর ডিভোর্সি। সবাই বাজে নজরে দেখা শুরু করে মেয়েকে। না পেরে মবিন সাহেবের বাড়ি নিয়ে আসে তাকে। বাবা মবিন, আমি জানি আমরা তোমাদের অনেক দূরের আত্মীয়। আমাদের হয়তো ভালো করে চিনতেও পারবা না তুমি। কিন্তু বাবা, এই মুহূর্তে তুমি ছাড়া আর কোথায় মেয়েটাকে নিয়ে যাব? আমি কিছু বুঝতে পারছি না, এই বলে কাঁদতে লাগলো মবিন সাহেবের চাচি। সব শুনে মবিন সাহেব বলল, দেখুন আমার অনেক বয়স হয়েছে। স্ত্রী মারা গেছে বেশ কিছু বছর আগে। ছেলেমেয়েরা সবাই দূরে। কাজের লোক অনেক আছে, কিন্তু রাতে কেউ থাকে না। 24 ঘন্টা একজন দেখাশোনা করার মতো মানুষ আমার দরকার। কিন্তু সবথেকে বড় কথা হলো আমি একজন বিপত্নিক মানুষ। একা থাকি। আপনার মেয়ে যুবতী। আমার সাথে থাকলে সমাজের মানুষ কি বলবে? আমার ছেলেমেয়েরাই বা কিভাবে নিবে বিষয়টা? আপনি বরং আপনার মেয়েকে নিয়ে যান। আমি মাসে মাসে কিছু টাকা পাঠাবো, তাতে ভালো মতো চলে যাবে আপনাদের আশা করি। মবিন সাহেবের চাচি আলিয়া বানু আস্তে আস্তে বললেন, বাবা সে তো আমরা দিন আনি দিন খাই। মেয়েটা দুমুঠো ভাত হয়ে যাবে। টাকার দরকার নেই আমাদের। সেদিন চেয়ারম্যানের ছেলে হুমকি দিয়ে গেছে মেয়েকে তুলে নিয়ে যাবে, কিন্তু বিয়ে করবে না। জানি না পোড়া কপালি মেয়েটার কি হবে। এই বলে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে উঠে গেলেন তিনি। তার শেষ কথাটায় চমকে উঠলেন মবিন সাহেব। একটা মেয়েকে তুলে নিয়ে যাবে? এটা শুনে মা কত অসহায়, কিছুই করতে পারছে না। কোনো উপায় না পেয়ে তার দুয়ারে এসেছে, আর সে ফিরিয়ে দিয়ে দিল। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করেছিল তার। কি মনে করে তিনি ডাক দিলেন আলিয়া বানুকে, চাচি দাঁড়ান, আপনার মেয়ে কোথায়? আলিয়া বানু তার মেয়েকে গেটের বাইরে দাঁড়িয়ে রেখে এসেছিল। মবিন সাহেবের কথা মতো দারোয়ান যেয়ে তাকে ডেকে আনলো। মবিন সাহেব একটু ধাক্কার মতো খেলেন। এত সুন্দরী একটা মেয়ে, কিভাবে তার স্বামী তাকে এভাবে মারতে পারে? আসলেই এই মেয়ের তার গ্রামে থাকা মুশকিল হওয়ার কথা। কাঁচা হলুদ রঙের সস্তা শাড়িতে যেন তাকে পরীর মতো লাগছে। মবিন সাহেব ভেবে পেলেন না কি বলবেন। অনেকক্ষণ চুপ করে থেকে তার দিকে তাকিয়ে বললেন, কি নাম তোমার? মেয়েটি মাথা নিচু করেই আস্তে করে বললেন, পূর্ণা। সেদিন ওই ফুলের মতো মেয়েটার দিকে তাকিয়ে তাকে ফিরিয়ে দিতে পারেননি মবিন সাহেব। অদ্ভুত এক মায়া এসে ভর করেছিল তার মেয়েটার জন্য। না, সেই মায়াতে কোনো কামুকতা ছিল না, না ছিল করুণা। সত্যি এক মায়ায় জড়িয়ে পড়েন তিনি পূর্ণা নামক মেয়েটার প্রতি। পূর্ণার মায়ের যেন শান্তি হলো। এই বৃদ্ধ কি বা এমন ক্ষতি করবে তার মেয়ের? নিজের তো কোনো ক্ষমতা নেই,
বরং মেয়েটা এখানে এসে দুবেলা পেট ভরে খেতে তো পারবে, আর সবচেয়ে বড় যেটা হবে, অন্তত সম্মানের সাথে বাঁচতে পাবে। যদি চেয়ারম্যানের ছেলে সত্যি মেয়েটাকে উঠিয়ে নিয়ে যায়, তাহলে সমাজে তাদের একঘরে করে দিবে। ছোট ছোট আরও মেয়েরা আছে, তাদের বিয়ে দিতে হবে না? সব দিক বিবেচনা করে আলিয়া বানু আর দুইবার ভাবলো না মেয়েকে এখানেই রেখে যেতে। শুধু যাওয়ার আগে মেয়েটার মাথায় হাত দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দে মা, তোর নিরাপত্তার জন্য এর চেয়ে ভালো পথ আমার কাছে আর খোলা ছিল না। সত্যি বলতে সেদিন পূর্ণাও চাইছিল না এই বিপত্নী পৌর মানুষের কাছে একদম ফাঁকা একটা বাড়িতে পড়ে থাকতে। বাড়ি তো নয়, যেন প্রসাদ। এত বড় বাড়িতে কেউ নাই এই বুড়ো ছাড়া। কিন্তু ভাগ্যের পরিহাসের কথা সেদিন একটা কথাও বলেনি পূর্ণার মা। ঘাড় শক্ত করে মাটির দিকে তাকিয়ে কোনো রকম চোখের পানি সংবরণ করে সে। আলিয়া বানু আঁচল মুখে চেপে কাঁদতে থাকে। মবিন সাহেব বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। বুকে দুই হাত মাথায় বেঁধে মা মেয়ের কান্না দেখে সে। পূর্ণার মুখের দিকে তাকিয়ে সেদিন মবিন সাহেব বুঝতে পারে কি চলছে মেয়েটার মনের মধ্যে। সে বা কি করবে? সে তো তাদের আসতে বলেনি, আর থাকতেও বলছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন তিনি। আলিয়া বানু চলে যাওয়ার পরে শুধু তিনি শান্ত স্বরে বললেন, দোতলার দক্ষিণের ঘরটা তুমি নিতে পারো। মনে হয় ভালো লাগবে তোমার। আর কিছু প্রয়োজন হলে একটু পর জানলায় আসবে ও বাজারদস্য করে ওকে বলতে পারো। এই বলে সাথে সাথে ওই জায়গা থেকে প্রস্থান করলো মবিন সাহেব। পূর্ণা ঠাই দাঁড়িয়ে থাকে শূন্যের দিকে চোখ মেলে। 2 বছর পেরিয়ে গেছে তারপর। পূর্ণা ভেবেছিল এই বুড়োর সাথে বেশি দিন থাকতে পারবে না সে। কিন্তু কিভাবে আস্তে আস্তে এই বাড়িটাকে এত আপন করে নেওয়া শুরু করলো সে নিজেই জানে না। সেদিনের কথা ভেবে মুচকি হাসে মবিন সাহেব পূর্ণার দিকে তাকিয়ে। সেই হাসি দেখে পূর্ণা ফুপিয়ে ওঠে, আপনি হাসছেন? আপনার এই কষ্ট দেখে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আর আপনি হাসছেন? উহ, জানলাটা এখনো আসছে না কেন? ডাক্তার নিয়ে কত দেরি হয়ে গেছে। পূর্ণার উৎকণ্ঠা দেখে আবারও হাসে মবিন সাহেব। মেয়েটা এত মায়ায় জড়িয়ে রেখেছে কেন তাকে? মবিন সাহেবের খুব বলতে ইচ্ছা করে, পূর্ণা তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু তিনি বলতে পারছেন না। ক্রমশ বার শ্বাসকষ্ট বেড়েই যাচ্ছে। হঠাৎ দরজার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ওঠে ওদের এখানে আসতে কে বলেছে পূর্ণা? মবিন সাহেবের কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও গলার স্বর যথাসম্ভব শক্ত করে বললেন তিনি। প্রায় 2 বছর হলো ছেলেমেয়ের সাথে কোনো যোগাযোগ নেই মবিন সাহেবের। শুধুমাত্র একটাই কারণ, তা হলো পূর্ণা। সেবার পূর্ণা এই বাড়িতে আসার পর দিন সব ছেলেমেয়েরা এসে আবার ভিড় করে তার বাড়িতে। বাবাকে সবার মধ্যে বসিয়ে একের পর এক জেরা শুরু করে তারা। বড় মেয়ে চিত্রা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা, এটা কি কাজ করলে তুমি এই বয়সে এসে? তোমার জামাইয়ের সামনে আমার মান সম্মান থাকলো না আর কিছু? তোমাকে আমাদের চিনতে কষ্ট হচ্ছে বাবা। মবিন সাহেব অবাক হয়ে বললেন, তোমাদের বাবা কি এমন কাজ করেছে মা, যার জন্য তোমার স্বামীর সামনে মান সম্মান থাকছে না? ঝাঁঝিয়ে ওঠে মেজো মেয়ে জয়িতা। বুঝতে পারছো না বাবা তুমি কি করছো? সত্যি বুঝতে পারছো না আমি কি নিয়ে তোমরা এভাবে মিটিং বসিয়েছ? এই ফকিরের ঘরে মেয়েকে কেন বাড়িতে এনে তুলছো? তাও আবার এই বাড়িতে, যেখানে কিনা তুমি একা থাকো। অন্যের কাজের লোক থাকলেও না হয় হতো। তুমি একটা বিপত্নিক মানুষ। তোমার বাড়িতে এমন এক যুবতী মেয়ে কেন থাকবে? ছেলেমেয়ের কথায় হতভম্ব হয়ে যান মবিন সাহেব। বাবার সাথে একইভাবে কথা বলছে ছেলেমেয়েরা, এই শিক্ষা দিয়েছেন তিনি কখনো তাদের? মুখ সামলে কথা বলো জয়িতা, একইভাবে কথা বলছো তুমি? এবার মুখ খুলে ছোট ছেলে ছাব্বির, বাবা জয়িতা যা বলছে ভুল কি বলেছে? এসব মেয়েদের চেনো তুমি? সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। তোমাকে তার দরিদ্রতা আর অসহায়তার কথা বলে এখানে এসে জুটেছে, আর তুমি শুনেও গলে গিয়েছো। এরা কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি ভাবতেও পারবে না। কবে না তোমার গলায় পাড়া দিয়ে সব সম্পত্তি লিখে নিয়ে চলে যায়। ভ্রু সোজা করে বসলেন এবার মবিন সাহেব। হালকা হেসে বললেন, ও, এতক্ষণে আজকে মিটিংয়ের আসল উদ্দেশ্য বুঝলাম। তোমরা আমাকে নিয়ে নয়, বরং এই সম্পত্তি নিয়ে ভয় পাচ্ছ। পাছে পূর্ণা আমাকে মেরে এই সম্পত্তি নিয়ে চলে যায়। ছোট মেয়ে প্রিয়তা বাবার কথা শেষ না করতে হৈ হৈ করে বলল, বাবা এসব কি বলছো তুমি? সম্পত্তির জন্য কেন হবে? তুমি আমাদের বাবা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদের। আর তাছাড়া এই এলাকার তোমার একটা আভিজাত্য আছে, সম্মান আছে। এই বৃদ্ধ বয়সে ফাঁকা বাড়িতে এক যুবতী মেয়ে নিয়ে থাকলে মানুষ কি বলবে? বেশ, তাহলে তোমাদের মধ্যে কেউ এসে থাকো আমার সাথে। আমার 7টা ছেলে মেয়ে, কেউ না কেউ এসে তো থাকতেই পারে আমার সাথে। তাহলে পূর্ণাও থাকতে পারবে, আবার মান সম্মানও নষ্টের ভয় থাকবে না।
ও, আরও একটা ব্যাপার, সব সম্পত্তি ঠিকঠাক থাকবে, বেহাত হবার ভয়ও থাকবে না, কি বলো? এবার সব ছেলেমেয়েরা মাথা নিচু হয়ে যায়, কেউ কোনো কথা বলতে পারে না। শোনো আমার আদরের সন্তানরা, তোমাদের বাবা এতটাই নারী সঙ্গের প্রতি লোভী হয়ে যায়নি যে একটা অসহায় মেয়ের সুযোগ নিয়ে তাকে ফাঁকা বাড়িতে রাখবে। যদি তাই হতো অনেক আগেই তোমার মা চলে যাওয়ার পর আমি বিয়ে করতে পারতাম। পূর্ণার অনেক সমস্যার মধ্যে আছে, আমি এখানে থাকতে না দিলে জানি না কি হতো ওর সাথে। তাই এ নিয়ে আর কোনো কথা তোমরা বলবে না। ও এখানেই থাকবে এই বাড়িতে, ও দোতলায় আর আমি নিচতলায়। বাবা তাহলে তোমাকে বেছে নিতে হবে যে কোনো একটা দিক, হয় আমাদের, না হয় ওই ফকিরের ঘরে মেয়েটাকে। দেখো তুমি কি করবে? স্তম্ভিত হয়ে বসে থাকেন মবিন সাহেব। তার বিশ্বাস করতে কষ্ট হয় এরা তার ছেলে মেয়ে। দু ফোঁটা নোনা জল বেরিয়ে আসতে চায় দেখে চোখ দিয়ে কোনো মতে চশমাটা খুলে চাদরের কোনা দিয়ে পরিষ্কার করে নেন চশমাটা। এরপর উঠে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলেন, পূর্ণা এখানেই থাকবে। তাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না চায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই বলে তিনি সাতজোড়া রাগান্বিত দৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে যান ঘর থেকে। সেদিন থেকে ছেলেমেয়ের সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে যায় মবিন সাহেবের। তিনি ভেবেছিলেন তার ছেলেমেয়েরা বোধহয় পারবে না তার সাথে কথা না বললে, দেখা না করে থাকতে। যতই হোক ছেলে মেয়ে তো। তিনি রোজ অপেক্ষা করে থাকতেন তাদের একটা ফোনের জন্য, নাতি নাতনিগুলোকে দেখার জন্য। কিন্তু না, ছেলেমেয়েদের মধ্যে কেউ তাকে সামান্য একটা ফোন এই 2 বছরে করেনি। পূর্ণা কাঁদতো আর বলতো, আমি অভাগে, আসলেই আমি অভাগে। আমার জন্য এই সোনার সংসার শেষ হয়ে গেল। আপনার পায়ে পড়ি, আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে আপনার ছেলে মেয়েদের সাথে আবার যোগাযোগ করুন। একটা বাইরের মেয়ের জন্য কেন ওনাদের সাথে সম্পর্ক শেষ করবেন আপনি? মবিন সাহেব শান্ত থাকতে ধীর কণ্ঠে পূর্ণাকে বললেন, তোমার জন্য যে আমি ছেলে মেয়েদের সাথে সম্পর্ক শেষ করেছি তা নয়। ওরা কিভাবে তাদের বাবাকে অবিশ্বাস করতে পারলো? কিভাবে ভাবলো তাদের বাবা ফাঁকা বাড়িতে একটা অসহায় মেয়ের সুযোগ নেবে? তারা মুখে না বললেও তারা এই ইঙ্গিত যে স্পষ্ট বুঝতে পেরেছি আমি। এই নিয়ে আর কোনো কথা বলবে না তুমি। মুখে মবিন সাহেব যাই বলতে তার অন্তরে যে তার ছেলেমেয়ের একটা বার দেখার জন্য ছটপট করতো তা পূর্ণা ঠিকই বুঝতো। কিন্তু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না তার। সেই যে বছর দুয়ে পেরিয়ে গেছে ছেলেমেয়েরা এই বাড়ি ছেড়েছে, এতদিন কেউ এই বাড়িতে আসেনি। আর মৃত্যুশয্যায় শুয়ে এতদিন পর ছেলেমেয়েদের দেখে সেই পুরনো কথা মনে পড়ে গেল তার। কি বলছি পূর্ণা, কথা কানে যাচ্ছে না? কে আসতে বলেছে ওদের এখানে? পূর্ণা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যদি এখন বলে সে নিজেই জালালকে দিয়ে ওদের খবর পাঠিয়েছে তাদের বাবা অসুস্থ, তাহলে সে মানুষটা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে রাগে। সে ফোন দিলেও তারা জীবনেও আসতো না, এটা সে জানে। তাই বুদ্ধি করে জালালকে দিয়ে ফোন করিয়েছে। বাবা, কি বলছো তুমি? তুমি অসুস্থ, আমরা দেখতে আসবো না? একটাবার জানবে না তুমি যে এমন অসুস্থ তুমি? পূর্ণা, ওদের বলে দাও যে বাবাকে সামান্য কারণে ওরা 2 বছর দেখতে আসা দূরে থাক, বাবা বেঁচে আছে না মরে গেছে জানার প্রয়োজন মনে করেনি, একটা ফোন পর্যন্ত করেনি। সেই বাবার অসুস্থতা তাদের আসার কোনো দরকার ছিল না। এই মেয়ে, তোমার কি মাথায় সমস্যা? এই অবস্থায় বাবাকে বাড়িতে কেন রেখেছো? দেখছো না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওনার, অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, হাসপাতালে ভর্তি করতে হবে, আর তুমি সেই ব্যবস্থা না করে বাড়িতে এভাবে ফেলে রেখেছো? সাব্বিরের কথায় পূর্ণা কিছু বলতে যাবে, তার আগের প্রিয়তা বলে, আরে ভাইয়া বুঝিস না, এই মেয়ে তো চায় যে বাবা তাড়াতাড়ি মারা যাক, যাতে এই বাড়ির মালকিন হয়ে বসতে পারে যে আমাদের অনুপস্থিতিতে। দেখিস না বাবা অসুস্থ, আমাদের একবারও জানায়নি পর্যন্ত। জালালের কাছ থেকে আমার জানতে হলো আমাদের। আর 2টা বছর আমাদের সাথে বাবাকে যোগাযোগ করতে দেয়নি। আমাদের বাবা কি এরকম? একটা দিন আমাদের সাথে কথা না বললে বাবা অস্থির হয়ে যেত। সেই বাবা কিনা 2টা বছর আমাদের সাথে কোনো যোগাযোগ করলো না। এই মেয়ে সাক্ষাৎ ডাইনি। এই বলে রাখলাম। নিশ্চয় বাবাকে জাদু করে রেখেছে। মবিন সাহেব মুখে রাগে লাল বর্ণ ধারণ করছে। তার শরীরের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। তার ইচ্ছে করছে উঠে বেয়ে মেয়েকে একটা চড় মারতে। কিন্তু তার কথা বলার শক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে। তার অবস্থার দিকে ছেলেমেয়ের কারো খেয়াল না থাকলেও পূর্ণা ঠিকই খেয়াল করছে। ছুট্টে গিয়ে তার মুখের ঘাম মুছে দিচ্ছে। ওরা আমাকে যে যা বলুক, আপনি রেগে যাবেন না, দয়া করে একটু ধৈর্য ধরুন, জালাল এক্ষুনি চলে আসবে, কিচ্ছু হবে না আপনার। সেদিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেমেয়েরা।
এরপর উঠে দাঁড়িয়ে পূর্ণা বলেন, দেখুন আপনাদের যা বলার আমাকে বলুন, আমি কিছু মনে করব না, কিন্তু আমি আপনাদের কাছে হাত জোড় করছি, এই অসুস্থটা মানুষটার সামনে এসব বলবেন না আপনারা। ওনার শরীর অনেক খারাপ, এগুলো শুনতে পারবে না উনি। এদিকে হাসপাতালগুলোতে উন্নত কোনো চিকিৎসা নেই, ওনাকে শহরের হাসপাতালে নিতে হবে। কিন্তু ওনার শরীরের এই অবস্থায় এখন সেখানে নিলেই ঝুঁকি হয়ে যাবে। তাই জালালকে দিয়ে শহরের ডাক্তারকে এখানে আনাচ্ছি, সাথে অক্সিজেন সিলিন্ডার আর নার্স। শরীরটা এই অবস্থা থেকে কিছুটা উন্নত হলে শহরের হাসপাতালে নিয়ে যেতে পারবো। আপনারা দয়া করে ভুল বুঝবেন না আমাকে। চিত্রা মুখ বাঁকিয়ে বলল, হয়েছে থাক, আর ঢং করতে হবে না। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ছেলে মেয়ে থেকে একটা বাইরের মেয়ের দরদ একদম উতলায় পড়ছে আমাদের বাবার জন্য। তোমাকে এত চিন্তা না করলেও চলবে। আমাদের বাবা আমরা বুঝবো। এতদিন যা করেছো করেছো। আমরা দেখতেও আসিনি। বাড়িটাকে একদম নিজের মনে করে মালকিন সেজে বসে আছো। কিন্তু এখন আমরা এসে গেছি, আমরা যা বলবো তাই হবে। আমাদের বাবা, তার সম্পর্কে আমরাই সিদ্ধান্ত নিব। কোনটা তার জন্য ভালো হয় তুমি নাও। আমরা গাড়ি নিয়ে এসেছি। এখনই বাবাকে শহরে নিয়ে যাব আমরা। শহরে সবথেকে ভালো চিকিৎসা আমরা তার জন্য রাখবো। এই, তোরা কি বলিস? হ্যাঁ বড় আপা, একদম ঠিক বলেছ। আর দেরি করা ঠিক হবে না। প্লিজ আপনাদের দোহাই লাগে এমনটা করবেন না। আপনাদের বাবার জন্য সিদ্ধান্ত আপনারাই নেবেন। কিন্তু ওনার এই অবস্থায় এখন ওনাকে বাড়ি থেকে বের করবেন না। ডাক্তার আসুক, দেখুক এসে। তারপর যা বলবেন তাই করবেন। আমি কিচ্ছু বলবো না। ওরা রেগে যেয়ে কিছু বলতে যাবে তার আগে ডাক্তার নিয়ে ঘরে ঢুকলো জালাল। কি ব্যাপার? রোগীর ঘরের মধ্যে এত ভিড় আর হট্টগোল কেন? মবিন সাহেবের মেজো ছেলে সাকিব বলল, আপনি ডাক্তার? কোথাকার ডাক্তার আপনি? নাম কি? এমবিবিএস ডাক্তার তো? আজকাল তো এসব মমফলে হাতুড়ি ডাক্তারে ভরা, এজন্য জিজ্ঞাসা করলাম আর কি। অবাক হয়ে সেদিকে তাকালো ডাক্তার সাহেব। পূর্ণার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম এরা কারা? আগে মবিন সাহেবের চিকিৎসা করতে এখানে এসেছি আমি, এদের তো দেখিনি। ওনারা মবিন সাহেবের ছেলে মেয়ে। আপনি প্লিজ ওনাদের কথায় কিছু মনে করবেন না। আপনি আসুন, ওনাকে দেখুন। ওনারা সাহেবকে শহরে নিয়ে যেতে চাচ্ছেন হাসপাতালে। আমি ওনার শরীরের অবস্থা দেখে ওনাকে যেতে বাধা দিয়েছি। ডাক্তার এসে শঙ্কিত মুখ করে মবিন সাহেবের পাশে বসলেন। কিছুক্ষণ চেক আপ করার পর তার মুখটা মলিন হয়ে গেল। পূর্ণ ভয়াত্মক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। কি হয়েছে ডাক্তার সাহেব? ওনাকে কি হাসপাতালে ভর্তি করতে হবে এখন? ম্যাডাম, ওনার পালস রেট আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি ভালো কিছু মনে করছি না এটা। এবার হৈ হৈ করে উঠল মবিন সাহেবের সব ছেলেমেয়েরা। পারলে এক্ষুনি পূর্ণাকে চেপে ধরে। সেদিকে কোনো খেয়াল নেই পূর্ণার। সে স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মবিন সাহেবের দিকে। তার কিছু হয়ে গেলে কিভাবে বাঁচবে সে? মবিন সাহেব মারা গেলেন ভোর 4:35-এ। শেষ মুহূর্তে তার ভীষণ শ্বাসকষ্ট উঠেছিল। কোনোভাবেই তিনি কথা বলতে পারছিলেন না ঠিকমতো। পূর্ণা এই পুরো সময় মবিন সাহেবকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি। তার হাত ধরে বসেছিল আর মাঝে মাঝে এই করিডোর থেকে ওই করিডোর ছুটছে ডাক্তার ডাকার জন্য। কখনো বা স্যালাইন, কখনো জরুরি ওষুধ কিনতে ছুটছে ফার্মাসিতে। মবিন সাহেব একটু সময়ের জন্য তাকে যেতে দিবেন না। পূর্ণা তখন চার ছেলেকে অনুরোধ করছে, দয়া করে এই ওষুধটা এক্ষুনি এনে দেন, নাহলে যে দেরি হয়ে যাবে। মেয়ে জয়িতা মুখ বেঁকিয়ে বলল, কেন? তুমি যাও না? সবই তো একাই করলে, এখন আমার ভাইদের কেন বলছো? আমাকে যে আপনাদের বাবা ছাড়তে চাচ্ছেন না। ইস, ঢং দেখে বাঁচি না। বাবা আমাদের, দরদ ওনার বেশি। যাও, যে ওষুধ আনো। পূর্ণা উপায়ন্ত না পেয়ে পূর্ণায় ছুটে গেছে ওষুধ আনতে, কিন্তু এতেও শেষ রক্ষাটা আর হলো না। পূর্ণা যখন পাগলের মতো ছটপট করছিল আর সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিলেন মবিন সাহেব। তার চোখে ভালোবাসা, স্নেহ আর মায়া মমতা। পূর্ণা, আপনি কোনো কথা বলবেন না দয়া করে। আরও কষ্ট করতে হবে না আপনারে। ডাক্তার নিষেধ করেছেন এখন আপনাকে কথা বলতে। পূর্ণা যদিও মুখে বলল কথাটা, কিন্তু তার মন চাইছিল মানুষটা অনেক কথা বলুক, অনেক গল্প করুক আগের মতো। তার প্রথম ভালোবাসার কথা, তার দাপটের সাথে করা চাকরি, ছেলে মেয়েদের শৈশবের কথা সব বলুক। পূর্ণা মুগ্ধ হয়ে শুনতে চায় সেসব কথা। আমাকে একটু বলতে দাও পূর্ণা, না হলে সারা জীবন আফসোস করব। চমকে উঠে তাকায় পূর্ণা। কী বলছেন উনি? সারা জীবন আফসোস করতে হবে মানে? কি বলছেন আপনি? আফসোস করতে হবে মানে কি? আজকের পর থেকে তুমি চাইলে আর আমার এই বকবক শুনতে পাবে না। আর্তনাদ করে ওঠে পূর্ণা। এসব কি বলছেন আপনি? শরীর খারাপ লাগছে আবার। একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি।
উঠে ছুটে যাচ্ছিল সে, হঠাৎ পিছনে টান অনুভব করায় ঘুরে তাকাবে সে। পূর্ণার আঁচল ধরে বসেছেন মবিন সাহেব। বুকটা মোচড় দিয়ে উঠল পূর্ণার। বসো পূর্ণা, এত ব্যস্ত হতে হবে না, আমার কথাটা শোনো, এরপর ডাক্তার দেখতে যেও। বিস্ফোরিত চোখে সেদিকে তাকায় থাকে পূর্ণা। কোনো দিকে কোনো মন নেই তার। মানুষটার কিছু হবে না তো? আমি জানি পূর্ণা, আমার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তোমাকে, আমার ছেলেমেয়েদের কাছে কটু কথা শুনতে হয়েছে, তবুও তুমি আমাকে ছেড়ে যাওনি। আমি কিছুই করতে পারিনি তোমার জন্য। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে পূর্ণা। মানুষটার কথা কিছুই ভালো মনে করছে না সে। কেঁদো না পূর্ণা, শক্ত করো নিজেকে। আমি না থাকলে তোমার যেন কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা আমি করে গিয়েছি। বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটা ভালো ছিল না। আমি বুঝতে পারছিলাম সময়টা বুঝি এগিয়ে আসছে। তাই যা করছি আমি এর মধ্যে। আমার বন্ধুর ছেলে উকিল রেজাউলকে তো তুমি চেনো, দেখেছো অনেক বাড়িতে। ও তোমাকে সব কিছু বুঝিয়ে দিবে। আমার ছেলে মেয়েদের অনেক আছে, আমি নিজেও রেখেছি তাদের জন্য অনেক। কিন্তু যে স্বীকৃতি আমি তোমাকে দিয়েছি তার জন্য এসব তোমার প্রাপ্য। নিজেকে কখনো ছোট মনে করবে না তুমি, দুর্বল মনে করবে না এদের সামনে। তুমি ভালো থাকবে পূর্ণা। বিস্ফোরিত চোখে মবিন সাহেবের দিকে তাকিয়ে থাকে পূর্ণা। হালকা চিৎকার করে বলে ওঠে, সম্পত্তি? কি করব আমি এই সম্পত্তি দিয়ে? যে বটগাছ আমার মাথার উপর এতদিন ছিল, যে মায়ায় সে আমায় আঁকড়ে ধরে রেখেছিল, যে স্বীকৃতি আমাকে সে দিয়েছিল, সেই মানুষটাই আমার মাথার উপর না থাকলে এই সম্পত্তির কি মূল্য? সব তুচ্ছ আমার কাছে। হাউমাউ করে কাঁদতে থাকে পূর্ণা। মবিন সাহেব কিছু বললেন না, মুচকি একটা হেসে আস্তে আস্তে নিথর হয়ে যায়। পূর্ণা সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। ছুটে যায় বাইরে করিডোরে ডাক্তার ডাকতে। সেই ভোর 4:35 ডাক্তার মবিন সাহেবকে মৃত ঘোষণা করেন। মবিন সাহেবের বাড়ির বিশাল মিটিং বলেছে। সেই মিটিংয়ে সবাই আছে। মবিন সাহেবের 4 ছেলে, তাদের স্ত্রী, 3 মেয়ে, তাদের স্বামীরা এবং উকিল রেজাউল। এই মিটিংয়ে অনুপস্থিত শুধু পূর্ণা। তার অবশ্য এদিকে কোনো মন নেই। অসম বয়সের সঙ্গীকে হারিয়ে তার মানসিক অবস্থা শোচনীয়। সারাদিন নিজের ঘর আটকে এক কোণায় পড়ে থাকে। আলোচনার বিষয়বস্তু মবিন সাহেবের সম্পত্তি। কোন ছেলে বা কোন মেয়ে কতটুকু পাবে। রেজাউল কাউকে কিছু বলার সুযোগ দিচ্ছে না। তার আগে সবাই নিজেরাই ভাগ বাটোয়ারা করতে ব্যস্ত। দেখ, আমি তোদের সবার বড় বোন। বাবার পরে আমি তোদের অভিভাবক। তাই আমার কথাটা সবাই মন দিয়ে শোন। সবাই চিত্রার দিকে তাকায়। সবাই তো যা নেওয়ার নিচ্ছিস, এই বাড়িটা আমি নেই। পুরনো আমলের বাড়ি, কতই বা মূল্য হবে? তোদের বেশি ছেড়ে দিচ্ছি। চিত্রার কথায় সব কয়টা ভাই বোন হৈ হৈ করে হেসে উঠল। আপা, এই কথাটা কিভাবে বলো তুমি? পুরনো বাড়িতেও কি হয়েছে? এই তো বড় বাড়ির বর্তমান মূল্য জানো তুমি? কিভাবে এটা তুমি নিতে পারো? সামনের মাসে আমার একটা প্রজেক্ট আছে, এই জায়গায় হলে বেশ হয়। ভাবছি এই বাড়িটা ভেঙে আমার প্রজেক্টের কাজ শুরু করব। তাই তোরা আর নিবি নে, এই বাড়িটা আমাকে দে। বড় ভাই সাব্বিরের কথাতেও বাকি ভাই বোনগুলো অমত জানায়। আর যা যা নিবে, কিন্তু এই বাড়ির ভাগ কেউ ছাড়বে না। রেজাউল সব শুনছে চুপ করে, কারণ সে এদের থেমে যাওয়ার অপেক্ষা করছে। এরা ভাবতে পারছে না এরা যা চাচ্ছে তা কোনোদিনও পাবে না। প্রায় ঘন্টা দুই বিতণ্ডার পরে ঠিক হলো 7 ভাই বোনের এই বাড়ি ভাগ নিবে। যে যার ভাগে নিজের করবে। কেউ ফ্ল্যাট বানাবে, কেউ প্রজেক্টের কাজ করবে, আবার কেউ নিজের ভাগটুকু বিক্রি করে টাকা নিয়ে যাবে। ব্যাস, সবাই খুশি। কিন্তু এখন হলো, ওই হাবাতে ঘরের মেয়েটাকে কবে তাড়াবে এখান থেকে? ওকে নিয়ে এত ভাবার কি? এক্ষুনি ঘাট ধরে বের করে দিলেই হয়। আমাদের বাবা ওকে মাথায় তুলে রেখেছিল বলে কি আমরাও রাখবো? কিন্তু আপা, এতদিন বাবাকে দেখেছে ও। আমরা কেউ তো পারিনি সেভাবে বাবার খোঁজ নিতে। ওকে কি কিছুই না দিব না আমরা? ছোট ভাইয়ের কথা শুনে সবাই সরু চোখে তার দিকে তাকায়। সাব্বির রাগী কণ্ঠে বলে, হাসিব, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এতদিন বাবাকে দেখেছে, ওকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেওয়া যাবে, কিন্তু তার জন্য তাকে আমাদের সম্পত্তির ভাগ কোনো দিতে হবে না। এটা আবার কেমন কথা? বাকি সবাই সায় দেয় সাব্বিরের কথায়। ভাই বোনের চাপে চুপ হয়ে যেতে বাধ্য হয় ছোট ভাই হাসিব। আচ্ছা, ওকে তাহলে এক্ষুনি ডেকে আনা হোক। টাকা পয়সা সবাই মিলে কিছু দিয়ে আপদ আজই বিদায় করি। ঠিক বলছিস ভাই, হাবাতের ভাবটা দেখলেই বাঁচি না। বাবা চলে গেলেও আমাদের, উনি নাওয়া খাওয়া বাদ দিয়ে দিব্যি সুন্দর একটা ঘর দখল করে শোক পালন করছে।
তোর এত কি? তোর সাথে বাবার কি সম্পর্ক? আরে বুঝিস না, সব এই সম্পত্তি পাওয়ার জন্য এমন নাটক করছে। ভাবছে 2 দিন নাটক করলে বোধহয় সম্পত্তি পাওয়া যাবে। ওকে ডেকে পাঠা, আজই তল্পি-তল্পা নিয়ে চলে যাক, ঝামেলা বিদায় হোক। পূর্ণা মাঝে বসিয়ে পরের ধাপের আলোচনা শুরু হয়। তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তাকে এখন কি করতে হবে। কিছু টাকা পয়সা নিয়ে এক্ষুনি এ বাড়ি ছাড়তে হবে। কারণ কিছুদিনের মধ্যে হয়তো ভাঙা হবে এই বাড়িটা। পূর্ণা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সবার দিকে। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে, আমি কারো কোনো ক্ষতি করব না। একটা কোণায় পড়ে থাকবো, মানুষটার স্মৃতিটুকু নিয়ে থাকবো। আমায় তাড়িয়ে না দিলে হয় না? বিরক্ত চোখ কুঁচকে তাকায় সবাই পূর্ণার দিকে। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? এতদিন আমার বাবার ভালো মানুষের সুযোগ নিয়ে মা মেয়ে মিলে তার মাথায় কাঁঠাল ভেঙে গেছো। এখন তো আর তা চলবে না। এইবারই ভাঙ্গা হবে। তোমার মাকে খবর দাও, এসে নিয়ে যাক তোমাকে। একটু গলা খাকিয়ে দিয়ে সাকিব বলল, চিন্তা করো না, তোমাকে আমরা বেশ কিছু টাকা দিব। আফটার অল আমার বাবার সেবা যত্ন করেছো তুমি। একটা নার্স রাখলে তো তাকে টাকা দিতে হতো। পূর্ণা অবাক হয়ে তাকালো তার দিকে। ভাঙা গলায় বলল, নার্স? বিরক্ত হয়ে জয়িতা বলল, তা নয়তো কি? তুমি কি ভেবেছ তুমি আমাদের পরিবারের সদস্য হয়ে গেছো? নার্স নয়তো কি? এই জালাল, ডেকে পাঠাও তো কেউ। ওর মাকে খবর দিয়ে দে, এসে নিয়ে যাও এই আপদকে তাড়াতাড়ি। কাঁপা কাঁপা গলায় পূর্ণা বলল, আমার মা মারা গিয়েছে 6 মাস আগে। ছোট্ট ভাই বোনদের বিয়ে হয়ে গেছে। বাড়িতে কেউ নেই এখন। বাড়িটাও নেই, চাচারা বেছে দিয়েছে। কোথায় যাব আমি? সবাই একটু থতমত খেয়ে যায়। পূর্ণার মা যে আর নেই তা কেউ জানতো না। খানিক বাদে প্রিয়তা বলে, ও এখন ভিখারির দশা? তো আর কি করা? আমার সাথে আমার বাসায় চলো কিছুদিন। আমার একটা কাজের লোক দরকার। তুমি না হয় ওখানে থেকো। তুমি তুই কি পাগল হলি প্রিয়তা? এসব মেয়েকে চিনিস? বাড়িতে প্রায় জামাই একা থাকে। এরা সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। চিত্রার কথায় খানিকটা কেঁপে ওঠে পূর্ণা। তার দেওয়া ইঙ্গিত বুঝতে একটুও দেরি হয় না তার। পূর্ণার খুব অস্থির লাগে। মবিন সাহেবের মতো একজন ফেরেস্তা মানুষের একটা ছেলেমেয়েও তার মতো কেন হলো না? হঠাৎ পূর্ণা শক্ত গলায় সামনের দেওয়ালের দিকে তাকিয়ে বলে, এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না আমি। দেখি কে কি করতে পারেন আপনারা। সারা ঘরে পিনপতন নীরবতা। কেউ যেন হজম করতে পারল না পূর্ণার এই কথা। সাতজোড়া চোখ হতভম্ব গোল গোল হয়ে তাকিয়ে আছে পূর্ণার দিকে। কিন্তু পূর্ণার সেদিকে কোনো খেয়াল নেই। ঠিক আগে যেমন ছিল শক্ত অবিচল হয়ে তেমনি ঠাই বসে থাকলো। শুধু একটা মানুষের ঠোঁটের কোণে মুচকি একটা হাসি ফুটল। সে হলো উকিল রেজাউল। সে এক্ষুনি পারে এই 7টা নিমক হারামেনদের মুখ বন্ধ করে দিতে। কিন্তু না, সে নিজেও এর শেষ দেখতে চায়। সর্বপ্রথম নিজেকে সামলে মুখ খুলল বড় ছেলে সাব্বির। কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, এই কি বললে তুমি? আবার বলো তো। পূর্ণার চোখ টকটকে লাল। ঝাঁজের সাথে বলল, কি বলছি শুনতে পাননি? আমি এই বাড়ি ছেড়ে এক চুলো নড়ব না। এই বাড়িতে আমার অধিকার আছে। এই বাড়ি আমার স্বামীর বাড়ি। মুহূর্তে সবাই আঁতকে উঠে চিৎকার করে উঠল। মুবিন সাহেবের বাড়িতে যেন বাজ পড়ল হঠাৎ। জয়িতার হাতের কাচের গ্লাস ছিল, হাত থেকে পড়ে যে কয়েক টুকরো হয়ে গেল। স্বামীর বাড়ি মানে? জি, ঠিক শুনছেন। আপনাদের বাবা বছরখানেক আগে আমাকে বিয়ে করেছেন। সম্মানের সাথে এই বাড়িতে আমাকে এই বাড়ির বউ করে স্বীকৃতি দিয়েছেন। হ্যাঁ, ঠিকই, এই ভয়টাই তিনি করেছিলেন। তিনি চলে যাওয়ার পর আপনারা এইভাবে আমাকে বিড়াল কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিবেন, তাই তিনি এমন স্বীকৃতি আমাকে দিয়ে গেছেন, যাতে এই বাড়িতে আপনাদের মতো আমারও সমান অধিকার থাকে। তুমি মিথ্যে বলছো। আমাদের বাবা আমাদের না জানিয়ে কখনো এই কাজ করতে পারে না। আচ্ছা তাই নাকি? শেষ কবে নিজের বাবাকে ফোন ধরেছেন আপনাদের মধ্যে কেউ? তার 7টা ছেলেমেয়ের মধ্যে একজনও তার ফোন ধরেনি। জালালকে আপনাদের বাড়ি দিয়ে পাঠালে তার সাথে দেখা পর্যন্ত করেননি আপনারা। শেষমেশ মানুষটা জালালের হাতে চিঠি পর্যন্ত পাঠিয়েছে। আপনারা সেই চিঠি জালালের সামনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছেন। কী দোষ ছিল আপনাদের বাবার? নিজের দেখাশোনার জন্য একটা মানুষকে রেখেছিল তার কাছে, এটাই। পূর্ণা শ্বাস ফেলার জন্য একটু থামে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। ওদের মধ্যে কেউ পূর্ণার এই রূপের সাথে পরিচিত ছিল না। ভেবেছিল অল্প কিছু টাকা দিয়ে এই ভিখারিটাকে বের করে দেওয়া যাবে এই বাড়ি থেকে। কিন্তু এ কি শুনল তারা? আমরা বিশ্বাস করি না তোমার কথা। তুমি এই বাড়িতে থাকার জন্য আমার বাবার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ।
পূর্ণা তখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। ছাব্বির এক কথায় এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল সে। সবাই হতভম্ব হয়ে বসে আছে। পূর্ণা ফিরল হাতে কিছু কাগজপত্র নিয়ে। এসে কাগজগুলো ছুঁড়ে দিল সবার সামনে। দেখুন, এগুলোতে তার সাথে আমার বিয়ে হওয়ার প্রমাণ আছে। আমার বিয়ের কাবিন। আপনাদের কাছে আমার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যে ছেলেমেয়েরা বাবা চলে যাওয়ার 2 দিনের মাথায় এভাবে সম্পত্তির জন্য বৈঠক বসাতে পারে, তাদের কাছে নিজেকে প্রমাণ দিতে রুচিতে বাধে আমার। অসভ্য মেয়ে, আমার বাবার ভালো মানুষের সুযোগ নিয়ে তাকে জোর করে বিয়ে করছো, এখন আবার বড় বড় ভাষণ মারছো। চুপ, একদম চুপ। পূর্ণার টকটকে লাল চোখের দিকে তাকিয়ে ভড়কে যায় সবাই। থতমত খেয়ে চুপ হয়ে যায়। আমি ভাষণ দিচ্ছি নাকি আপনারা তখন থেকে ছোট লোকের মতো কার্যকলাপ করে যাচ্ছেন? কোথায় ছিল বাবার প্রতি আপনাদের এত ভালোবাসা? নিজের নাতি নাতনিগুলোকে দেখার জন্য যখন মানুষটা ছোট বাচ্চাদের মতো কেঁদে বেড়াতো, নিজের ছেলে মেয়েদের গলার স্বরের জন্য একটাবার শোনার জন্য ফোন হাতে নিয়ে বারান্দার এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে বেড়াতো, কই একবারও তো তখন কেউ ফোনটা ধরেননি। অসুস্থ হলে বিছানায় শুয়ে কাতরাতেন আর প্রলাপ বকতেন, আমার ছেলে মেয়েদের এনে দাও পূর্ণা, আমার ছেলে মেয়েদের এনে দাও। কোথায় ছিলেন তখন আপনারা? একটা বারের জন্য কেউ নিজে কাছে এসে 2টা দিন রাখতে পারেননি তাকে। যখন সে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে, আমি তেমনি আমাকে আঁকড়ে ধরেছিল। ঠিক তখন নিজের বাবার চরিত্র নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করেননি আপনারা। আর যখন মানুষটা চলে গেল, আপনারা আমাকে বের করে দিয়ে তার সম্পত্তি ভাগ করার জন্য উঠে পড়ে লাগছেন। সবাই রাগে ফোঁস-ফোঁস করছে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না, কারণ পূর্ণার বলা একটা কথাও মিথ্যা না। কিন্তু তাই বলে এই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দিতে হবে, এটা তারা মানতে পারছে না। ওই 2টা বছর ওই মানুষটা আমাকে স্নেহের পরশে আগলে রেখেছে এই নিষ্ঠুর সমাজের আড়ালে। আমার যাতে সমাজের কাছে অপমানিত হতে না হয়, তাই আমাকে দিয়েছে তার মতো মানুষের স্ত্রীর সম্মান। সেই মানুষটার স্মৃতি ঘেরা এই বাড়ি। না, তো আমি এই বাড়ি ছেড়ে যাব না। আর না তো এই বাড়ি আমি ভাঙতে দেব। আপনাদের বাবার আরও অনেক সম্পত্তি আছে, প্রজেক্টের কাজ, নতুন বাড়ি, শপিং মল, যা বানার সেখানে গিয়ে বানান। এই বাড়ি যেমনই আছে তেমনই থাকবে। এটা মবিন উদ্দিন চৌধুরীর স্ত্রীর আদেশ। পূর্ণার কথায় হা হয়ে তাকিয়ে আছে মবিন সাহেবের 7 ছেলেমেয়ে। তারা কল্পনাও ভাবতে পারেনি সামান্য 2 পয়সার একটা কাজের লোকের কত মতো মেয়েকে এতটা বাবা প্রশ্রয় দিতে পারে যে তাকে বিয়ে পর্যন্ত করেছে। আর সেই মেয়ে কিনা তাদের মুখের উপর এত কথা বলছে। ডুকরে কেঁদে উঠল মেয়েরা। দেখ ভাই দেখ, আমাদের বাবা কি ভুলটাই করে গেছে। কি একটা কাবিন দেখিয়ে আমাদের তাড়িয়ে দিচ্ছে আমাদের নিজের বাড়ি থেকে। পূর্ণা আগুনের মতো জ্বলছে। আস্তে আস্তে নিজেকে শক্ত করে বলল, এটা আপনাদের বাবার বাড়ি। এই বাড়ি থেকে আপনাদের তাড়ানোর কোনো অধিকার নেই আমার। এখানে আপনারা যখন খুশি আসবেন থাকবেন। এটা আপনাদের নিজেদের বাড়ি, কিন্তু এই বাড়ি ভাঙবেন না। এটা যে যেমন আছে তেমনই থাকবে। এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে ওই মানুষটার স্মৃতি আছে। এই বাড়ি ভাঙার কোনো প্রশ্নই আর উঠবে না। এই মেয়ে, তোমাকে কৈফিয়ত দিতে হবে আমাদের, হ্যাঁ? বাবা তোমাকে বিয়ে করছে তো তাতে কি হয়েছে? তুমি বাবার দ্বিতীয় স্ত্রী আর আমরা প্রথম। মাত্র 1 বছর হয় তোমাকে বাবা বিয়ে করেছে, তাই বলে তুমি যা বলবে তাই হবে? তোমাকে আমরা অন্য জায়গা থেকে জমি জমা লিখে দেব, এই বাড়ির ভাগ থেকে কিছু টাকা পয়সা দেব, কিন্তু তোমার এত কথা আমরা শুনবো না। পূর্ণা কিছু বলতে যাবে তার আগে উকিল রেজাউল সবাইকে থামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। পূর্ণার চোখের ইশারায় তাকে চুপ করতে বললে, কিন্তু সে সেদিকে পাত্তা না দিয়ে একটু কেসে সবার মাঝে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলো। দেখুন, অনেকক্ষণ ধরে আপনাদের সব কথা শুনলাম। আপনাদের পারিবারিক বিষয়ে প্রবেশ করার কোনো ইচ্ছে আমার নেই। আপনারা আমাকে ডেকে এনেছেন, তাই এখন আমি কিছু কথা বলতে চাই। পূর্ণা মাথা নিচু করে বলল, রেজাউল সাহেব, মবিন সাহেবের ছেলেমেয়েরা ছোট নয়, সবাই শিক্ষিত বটে, তাই তাদের অন্য কিছু না বলার অনুরোধ থাকবে। না পূর্ণা ম্যাডাম, স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমাকে পালন করতে হবে। কী দায়িত্ব রেজাউল ভাই? সাব্বির, সাকিব সহ সব ভাই বোন চোখ কুঁচকে তাকায়। বলছি। পূর্ণা ম্যাডাম আমাকে মানা করেছিল বলতে, কারণ তিনি চান না সত্যিটা আপনারা সবাই জানুক। ফোঁস করে একটা শব্দ করে চিত্রা। রাগে তার শরীর কাঁপছে। ওকে, যে ওর নিষেধ শুনতে হবে? আপনি আপনাদের বাবা যা বলেছেন তাই বলুন। ও তো চাইবেন আমরা সত্যি না জানি, যাতে এই বাড়ির ভাগ ও একা পায়। মুচকি হাসলেন রেজাউল। হাসি ঠোঁটে ঝুলিয়ে বললেন, জি,
ভাগ উনি একাই পাবেন এই বাড়ির। আর কারণ বলতে মানা করেছিলেন যাতে নিজের বাবার বাড়িতে আসতে আপনাদের কখনো কোনো বাধা না থাকে। সবাই সমন্বয়ের চিৎকার করে বললেন, তার মানে কি বলতে চাচ্ছেন আপনি? জি, ঠিক শুনেছেন। আপনাদের বাবা মৃত্যুর 6 মাস আগে এই বাড়ি তার দ্বিতীয় স্ত্রী মানে পূর্ণা ম্যাডামের নামে উইল করে দিয়েছেন। সমমূল্যের সম্পত্তি আপনাদের প্রত্যেককে দেওয়া হয়েছে, তবে এই বাড়ির ভাগ আপনাদের কারো নেই। এই বাড়ি একান্ত পূর্ণা ম্যাডামের। মাবিন সাহেবের 7 ছেলে মেয়ে একসঙ্গে এতগুলো খবর হজম করতে কষ্ট হচ্ছে। মেয়েরা চিৎকার করে কেঁদে ওঠে। ছেলেরা স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে রেজাউলের দিকে। কি বলছেন? কি আপনি রেজাউল ভাই? আপনার মাথা ঠিক আছে? বাবা এই ভিখারি মেয়েটাকে এত বড় বাড়ি লিখে দিয়েছে? নিশ্চয় কোনো ভুল হচ্ছে আপনার। হাসতে হাসতে রেজাউল বলেন, জি ভাই, আমার মাথা ঠিক আছে, কোনো ভুল হচ্ছে না। আর যাকে ভিখারি মেয়ে বলছেন তিনি আপনাদের বাবার লিগ্যাল ওয়াইফ এবং এই সাথে এই বাড়ির মালকিন। না না, এটা কোনো সম্ভব নয়। না না, অসম্ভব কথা। মাথায় হাত দিয়ে বসে পড়ে সবাই। পূর্ণা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এক কোণে। এই কিছুক্ষণ আগে এই মানুষগুলো তাকে বের করে দিতে চেয়েছিল এই বাড়ি থেকে, আর এখন নিজেরাই এই বাড়ির আশ্রিত। দেখুন, এটা আপনাদের বাবার বাড়ি। উনি আমার নামে লিখে দিয়েছেন বলে এই নয় যে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেব আমি বা আপনাদের অধিকার কেড়ে নেব। এটা আগেও যেমন আপনাদের বাবার বাড়ি ছিল, এখনও আছে। এই বাড়ি আপনাদেরই বাড়ি। শুধু আমার আদেশ এই বাড়ি ভাঙবেন না। এটা যেমন আছে তেমনই থাকবে। আমি চাইনি সত্যিটা আপনারা জানুন, কারণ আমি চাইনি আমার মতো একটা ভিখারি বাড়ির মেয়েকে আমি এত বড় সম্পত্তি এটা আপনাদের হজম করতে কষ্ট হোক। আমি এই সম্পত্তি চাই না। কোনো লোভ নেই আমার এই বাড়ির উপর। আমি সত্যিই এক অসমবয়সী সঙ্গীকে ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলাম তার সরলতা এবং সততাকে। যদি পরকালে কখনো তার সাথে দেখা হয় আমার, আমি এই স্নেহের অধিকারী নিয়েই তার কাছে যাব। প্রথম স্ত্রী আর তার ছেলেমেয়ে হিসাবে আপনারাই থাকবেন তার আপন। আমার শুধু একটাই চাওয়া, এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না। সাতজোড়া চোখ, নির্লিপ্ত চোখ উপেক্ষা করে ঘরের বাইরে পা রাখে পূর্ণা। আকাশ খুব মেঘ করেছে, একটু পরে 2 কুল ঝাঁপিয়ে বর্ষা নামবে। পূর্ণা তার আলুথালু খোঁপাটা খুলে দেয়। আজ সে ভিজবে বৃষ্টিতে, আজ সে চিৎকার করে কাঁদবে। বৃষ্টির পানির সাথে আজ এক হয়ে যাবে তার অসম বয়সে সঙ্গী হারানোর যন্ত্রণা। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।